বিসর্জনে দেবীর বোধ কে কোথায় আছো? ছুটে আসো, বাঁচাও! পাগলা খোকা বাবু আমার গলা টিপে বাড়তে আসছে। কে কোথায় আছো? বাঁচাও! আজ আর তো আমার হাত থেকে কারোর রেহাই নেই। খত্তল কোথাকার, তোমাকে আমি না একবারে গলা টিপে মেলে দেবো। তুমি মিথ্যে মিথ্যে আমায় গলা টিপে ধরেছো খোকা বাবু। না গো, মিথ্যে নয়, মিথ্যে নয়, আমি তো অভিনয় করছিলাম। অভিনয়? হ্যাঁ গো, কালকে তো লোক যাত্রাপালায় আমি একটা অভিনয় দেখেছি। একটা পাগলা যেরকমভাবে অভিনয় করছিল না, আমি তো এইভাবে তো অভিনয় করে দেখাচ্ছি। জানো নন্দদা, আমার মা নেই বলে এই জগতে আমার কেউ ভালোবাসে না, আমার বাবাও ভালোবাসে না বলে আমি নাকি বোকা, আমার নাকি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই, আমার দ্বারা নাকি কিচ্ছু হবে না। তাই থাক, কিন্তু তোমার মধ্যে যে সোনার মতো সরল মন আছে, তার দাম অনেক গো খোকা বাবু, তার দাম অনেক। তবু ওর জন্য আমার বড় চিন্তা হয় রে নন্দ। আমি চোখ বুঝলে কে ওকে দেখবে, কে বসে বসে খাবে এই সমর্থ ছেলেকে? আমি আমি বলো হয়ে তাগলি করলে তোমার সব দুঃখ দূর করে দেবো। করে হতো ভাগা, তার জন্য অনেক লেখাপড়া শিখতে হয়। লেখাপড়া আমি নিজে শিক্ষক হয়েও তোকে যে বন্য পরিচয়টাও শেখাতে পারিনি। তাহলে আমি কি করব? তাহলে আমি কি করবো? হ্যাঁ, তাহলে তাহলে আমি বললাম একটা যাত্রা দলে অভিনয়ের কাজ করব। দেখবে বাবা, দেখবে আমি কেমন করে অভিনয় করছি, কেমন করে। থাম হতো ভাগা, তোকে আর অভিনয় করে দেখাতে হবে না। আরে দেখোই না বাবা, দেখোই না কালকে একটা যাত্রাপালায় একটা পাগলা তার বাবা মাকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করে করছিল না, আমি তেইলাম ভাবে তোমাকে শ্রদ্ধা ভক্তি করবো। হ্যাঁ, দাদা থামলে কেন? দেখো সেই কেমন করে পাগলাটা বাবা মার পূজা করছিল। কেমন করে দেখাবো রে ভাই, আমাদের তো মা নেই। খোকা, কি হয়েছে? আমাদের তো বাবা রয়েছে। বাবা কি আর মায়ের মতো আমাদের আদর করতে পারে? এ তুমি কি বলছো খোকা বাবু? পারে না, পারে না নন্দদা, পারে না। যার মা নেই তার এই জগতে কেউ নেই। মায়ের জন্য আজও তুই কাঁদছিস রে খোকা? না না না, কাঁদিনি বাবা, কাঁদিনি। আমি কিন্তু ভগবানকে দেখে দেখে বলছি, ওগো ঠাকুর, এই দেবতাদের মাঝে আমার মতো একটা গাধাকে কেন পাতালে ঠাকুর? আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো ঠাকুর, আমার মায়ের কাছে নিয়ে চলো। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন মা গেছে তোলে, তবাই বলে ওই আকাতে লুকিয়ে আছে খুঁজে না, ও তো পাখি রে, কি কল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দি, আমার মাকে যদি এনে দা, আমার মাকে যদি। ছেলেটার মধ্যে হয়তো বুদ্ধি শুদ্ধি কম আছে কর্তা বাবু, কিন্তু বুকটার মধ্যে অনেক অভিমান জমা হয়ে আছে। তাই বলছি যখন তখন ছেলেটার মনে ব্যথা দিয়ে কথা বলবে না। খেপা ছেলে, কখন যে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। দাদা, দাদা, এটা কে? এ কি পিসিমা তুমি? হ্যাঁ হৃদয়, আমি ফিরে এসেছি, আমায় তুমি ক্ষমা করো। দাঁড়া, কেন এসেছিস সেখানে? যা, তুই হয়ে যাবো চোখের সামনে থেকে। এমন শাস্তি তুমি
বলো পিসিমা বলো, কেমন আছে পিসিমশাই? পিসিমশাই এখন কোথায়? দেখবি তবে ওই দেখ। আমারে আমারে ক্ষমা করেন দাদা, আমি আপনাকে বইনের অনেক সর্বনাশ কইরা দেছি, পারলে পারলে আমারে মাফ করে। এ কি মানে, এ তোমার কি হয়েছে? ওর পক্ষাঘাত হয়েছে দাদা। দাদা দাদা গো, আপনাকে পাশে আমাকে একটাই অনুরোধ, আমাকে কিছু দিতে হইব না, শুধু শুধু আমাকে ছলনারে আপনি একটু আশ্রয় দেন দাদা। তুমি কিন্তু তুমি কোথায় থাকবে মানে? আমাকে কথা ছাড়ুন দাদা, আমাকে জীবন জ্বালা জুড়াইতে আমি আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়া। না, ও কথা তুমি বলো না। মরতে যদি হয় আমরা দুজনে একসাথে মরবো। আমি বেঁচে থাকতে এমন নিষ্ঠুর ভাবনাগুলো ভাবতে তোদের কে বলেছে রে হতভাগী? তুমি ওদের আশ্রয় দেবে বাবা? দেব দেব রে হৃদয় দেব। আবেগের কাছে আমার অভিমান যে আজ হেরে গেছে, তাই তো সব মান অভিমান দূরে সরিয়ে ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে ওদের শুধু আমি আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায় দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। তুই মানিককে নিয়ে ভিতরে যা, চলো না। আর নন্দ, তুই ওদের খাবারের ব্যবস্থা কর, আমি মানিকের জন্য ডাক্তার আনতে চললাম। ডাক্তার আনতে অরুণা দিদি, তুমি জামাইবাবুকে নিয়ে খাবার ঘরে গিয়ে বসো, আমি ততক্ষণে খাবারের ব্যবস্থা করি। দাদা দাদা মানুষ নয় ছলনা, দাদা দাদা দেবতা আজুরি আমারে পুনর্জন্ম দিয়া গেলেন। ওসব কথা থাক পিসিমশাই, আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে। আপনি আসুন, আপনি একটু বিশ্রাম করবেন, আসুন আসুন। কেমনে মরতে যখন দিলেই না, তখন বাসার মতো বাসি, বাসার মতো বাসার মতো। কি গো, একটু আগে পর্যন্ত তুমি পক্ষাঘাতে রোগী হয়ে থরথর করে কাঁপছিলে, ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছিলে না, আর এখন কি না সম্পূর্ণ সুস্থ? চলো না ভাত, এ হইল গিয়া এই মানিক সাদের জীবনের এই ফাইনাল খেলাতে হারা জেতা সমান দুটোই। জীবনের এই ফাইনাল খেলাতে হারা জেতা সমান দুটোই। জিতলে তোমাকে পাবো আমি, হারলেও হারানোর ভয় নেই। জিতলে তোমাকে পাবো আমি, হারলেও হারানোর ভয় নেই। তবু জিততে মন শুধু চায়, হারাতে কে বলো চায়। জীবনের এই ফাইনাল খেলাতে হারা জেতা সমান দুটোই। জীবনের এই ফাইনাল খেলাতে হারা জেতা সমান দুটোই। জীবনের এই ফাইনাল খেলাতে হারা জেতা সমান দুটোই। আমি জিতে গেছি ডার্লিং, আমি জিতে গেছি। আমি তো তোমাকেই চাই। তাই? তুমি তো আমার। আরে বাবা, আমার। আরে কি করছো, কি ছাড়ো ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে যে। আমি তো তোমারই ছিলাম আর সারা জীবন আমি তোমারই থাকবো। এবার ছাড়ো বলছি, লোকটি কেউ তো দেখে ফেলবে। ফেলেছি, আমি তো দেখে ফেলেছি। Shut up!
খবরদার বাদরের মতো হি হি করে হাসবে না। বেশ করবো, হাঁটবো। এত বড় একটা ঢিঙ্গি মেয়ে তেলে, বেতা তেলের মতো হাফ প্যান্ট পরে আবার তেলিং বিলিং করে লাপাচ্ছে, হ্যাঁ, আবার বেতাবে ছেলের সঙ্গে কোলাকুলি করতে, হ্যাঁ, হ্যাঁ, কি লজ্জা, কি লজ্জা, কি এই লজ্জা। রাস্কেল! আর একটা বাজে কথা বললে তোর আমি মুখটা ভেঙে দেবো। পালা খরচ করে কেন, হ্যাঁ, বেতা ছেলে হয়ে মেয়ে তেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে লজ্জা করতো না, আবার দিতে গিয়ে কোলাকুলি করে তো কোলাকুলি করে, আমি সবাইকে বলে দেবো। খবরদার, খবরদার বলছি। তুমি কাউকে বলবে না, কাউকে বলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। আলা কালা বল যাবে, ভালো কালাবে। তুমি কি বোঝো, তুমি কি বোঝো? আচ্ছা আচ্ছা, তাহলে বলো তো, তোমার এই হাফ প্যান্ট পরা পোশাকটা ভালো, নাকি ওই যে দূরে একটা মেয়ে হাত পৌড়ে থালি পলে কলসিকাকে জল আনতে যাচ্ছে, ওর পোশাকটা ভালো? পৌরের শাড়ি, আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকুন বরণে নিলাম বরি, পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকুন বরণে নিলাম বরি, পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকুন বরণে নিলাম বরি। এই রাস্কেল, তুই এমন যেন জ্ঞান দিচ্ছিস ওই যেন তোর বউ। বউ? আমার বউ আমার আদলান তো মেতেলে হবে কেন? আমার বউ হবে দেবী প্রতিমার মতো সুন্দর, তাই? হ্যাঁ, মাথায় থাকবে এক হাত ঘোমটা, কপালে থাকবে এত বড় একটা চাঁদের মতো টিপ, আলতা রাঙা পায়ে চমক ঝুমুক করে যাবে, তোমার মতো এমন তিলিং মিলিং করে লাফাবে। কি বলে তুমি? তখন থেকে আমার অনেক অধত্ব আমি সহ্য করছি, কিন্তু আজ নয়। কাঞ্চন, কাঞ্চন, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও, এই কনভেন্টে পড়া দেবী রায়কে জ্ঞান দেওয়ার মতো দুঃসাহস তখন একটা পাগলা হাবা গোবা গেও মুঠের হতে পারে না। এই রাস্কেল, বল কেন তুই একে অপমান করছিস? বল, বল। কোনটা ভালো, তোমার ওই জ্ঞানের লেকচার নাকি ওই লেকচারের পুরস্কার? এই যে, এই তুমি নাকি বলছিলে তোমার বউ হবে ওই দেবী প্রতিমার মতো সুন্দর, আমার মতো আধালাংটা মেয়ে মানুষ নয়। এখন আমার কথা তুমি কান খুলে শুনে রাখো, আমার বর তোমার মতো এই পাগলা হাবা গোবা গেও মূর্খ হবে না, আমার বর হবে এই কার্তিকের মতো সুপুরুষ। কার্তিককে নিয়ে তোমার বদ্ধ অহংকার, তাই না মেন সাহেব? এই কার্তিককে নিয়ে তোমাকে আর কোনো কেলেঙ্কারি আমি করতে দেবো না। এই গোবরের গণে, এই গোবর গণে দিয়ে এবার তোমার কেলেঙ্কারি করে দেবো। এই রাস্কেল, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের সম্মান নিয়ে ছেলে মেলে খেলিস? সে তো আমি দেবই, তার আগে আমি ওকে নির্যাতিত উচিত শিক্ষা
মারছেন কেন? কি করেছে ও? আমরা ওই খেপা ছেলে আমার বোনে শীতে নোংরা করেছে, ছি, 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 ছি। আমার বংশের মুখে গালে মাখে দিয়েছে। ছি, 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 ছি। তুই এ কি করেছিস হতভাগা? তুই শুধু এই মেয়েটাকে অসম্মান করেছিস, সবার সামনে আমার মাথাটাকে নত করে দিয়েছিস। বল বল, কেন- কেন করেছিস এসব? বল 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 বল। আপনার ছেলেকে লেলিয়ে দিয়ে আপনাকে ভালো মানুষ আসতে হবে না। আপনাকে নামে আমি মানহানি মামলা করব। এই বাপ ছেলে দুটো যুক্তি করে এই কাজটা করেছে। ভাষা সংযত করো যুবক, এত নোংরা রুচিবোধ এই পুণ্যগত বাচ্চাদের নেই। শোনো মা, আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন হাবাগোবা ছেলে খেয়ালের বসে আজ যে কাণ্ডটা করে ফেলেছে, সেটাকে তুমি একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না মা? তোমার জ্ঞানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। দুর্ঘটনা জীবনে চলার প্রতি আমরা বহু সমস্যার সম্মুখীন হই। সব সমস্যা সমাধান করতে পারি না বলেই কিছু কিছু সমস্যা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। ঠিক তেমনি করে আজকের এই ছোট্ট সমস্যাটাকে আমরা এড়িয়ে চলতে পারি না। তোমার জ্ঞানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যা অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। ওকে থামে বেঁধে 100 ঘা চাবুক মারা হোক। ওই 100 গা চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, সেই রক্তের বিনিময় তুমি তোমার মনের সমস্ত কলঙ্ক ধুয়ে নিতে পারবে তোমার? ওই 100 ক্ষত চিহ্নের সহস্র যন্ত্রণায় যতখানি হাহাকার করে কাঁদবে, প্রতিশোধের আনন্দে তুমি ঠিক ততখানি প্রাণ খুলে হাসতে পারবে তোমার? তাহলে মারো, তুমি নিজে হাতে ওর শরীর থেকে সহস্র রক্তবিন্দু ঝরে তোর সমস্ত কলঙ্ক মুছে নাও, মুছে নাও। চোখ হতে ভাগাম, আমাকে আর বাবা বলে ডাকবি না। শুনুন রায় মশাই, আপনাদের শাস্তির প্রহসনের মাঝে যদি হতভাগা পড়ে যায়, বিহারিস লাশের মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন রায় মশাই, রাস্তায় ছুঁড়ে ফেলে। বাবা জেরা! বাঁচাও! কে কোথায় আছো? এই নরপশুটার হাত থেকে আমার নারীত্ব রক্ষা করো, বাঁচাও! চলে আসবে না গুবড়ি, বেশি শটপট করলে তুই হাঁপিয়ে পড়বি আর আমারই তাকলিফ বাড়বে। হুঁশিয়ার, খবরদার বলছি, আমার থেকে এক পাও এগিয়ে আসবে না। আরে দুঃসালা, গায়ে হাত না দিলে তোর শরীরের তাপটা আমি নেবো কেমন করে? না, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! সবাই আছে, তবে আমার হাত থেকে তোকে বাঁচাতে কেউ ছুটে আসবে না। এই যাদের দেখছিস এরা সবাই এক একটা কাপুরু। বাঁচাও! বীর পুরুষের কি বীরত্বের চমৎকার নমুনা। তোমার ভাষায় আমি একজন কাপুরুষ, তবে তোমার কাছ থেকে মনে হচ্ছে তুমি আমার থেকে বড় কাপুরুষ। এই ছোকরা, এই ভালো চাও তো ভালোই ভালো এখান থেকে পড়ো, না হলে তোমায় সালা আমি। না! কি করছেন বাবু? ওকে ছেড়ে দিন। রাস্তার মাঝে খুন খারাপি হলে আপনি বিপদে পড়বেন। কি বলছেন আপনি? যে আপনার সম্মানহানি করতে এসেছিলেন তাকেই আপনি ছেড়ে দিতে বলছেন? না না, একে আমি পুলিশের হাতে। না বাবু, না, এ কাজ করবেন না বাবু। ওকে ধরলে পুলিশ আমাকে নিয়ে টানাটানি করবে, তখন তখন আমার ফ্যামিলির যে বদনাম হয়ে যাবে। তাই বলছিলাম বাবু। ঠিক আছে, ওকে আমি এবারের মতো ছেড়ে দিলাম। তবে এই ছোকরা, দ্বিতীয়বার এমন কাজ করলে তুমি কিন্তু আর রেহাই পাবে না। মনে
কথা মনে করে দেখো যে কাজটা তুমি করলে সেটা ঠিক করলে নাকি ভুল করলে। আমিও তাহলে যাই, আমাকে যে বাড়ি ফিরতে হবে, দেরি হলে বাড়ির লোকজন ও আমার জন্য চিন্তা করবে। আসলে আমি আমার ফ্যামিলির একমাত্র সন্তান কিনা। আমি যাই, কেমন? শুনুন, আপনার নামটা যেন কি? আমার নাম ঝুমা। বাই বাই মা। শুনুন ম্যাডাম, শুনুন, যা আজকাল মেয়েদের দেখছি কোনো কৃতজ্ঞতা বোধটুকু নেই। যা সম্মান রক্ষা করার জন্য ওই গুন্ডাটার সঙ্গে এতক্ষণ ধরে প্রাণ খুলে আমি লড়াই করলাম, যাবার সময় একটা ধন্যবাদ যেন আমার প্রয়োজন মনে করলো না। হ্যাঁ, না নাই বা করুক, আমি আমার মনের কাছে তো পরিষ্কার, আমি আমার কর্তব্য করেছি। টাকা পয়সা সব কোথায় গেল? তবে কি এতক্ষণ যা ঘটলো সব সাজানো নাটক, আর নাটকের ছলে আমার ওই সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে গেল। মারামারি চুকু বাবু, তাই যে যাকে পারবে পেছন মেরে পকেটে ভরিয়ে নেবে। আমি হলাম ফুটপাতের ফাটাকেস্ট। হ্যাঁ, যারা এই দুনিয়াটাকে চার নাম বানাবার জন্য সাতটে ঢোল বাজি যাচ্ছে, তাদের ঢোল ফাটানো আমার ডিউটি। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে ছড়িয়ে কাজ হাসিল করতে চাইছে, তাদের মিথ্যাগুলো প্রকাশ করা আমার কাজ। তবে কি মিথ্যার আশ্রয় নেই, টাকা পয়সা লুট করে নিয়ে গেল, তার কোনো কিছু নিয়ে পাবো না। ওকে, ওদের আমি খুঁজে পুলিশে দেবো। পুলিশ তোমাকে পে দিয়ে ছেড়ে দেবে। তাহলে কি সৎ উপায় আমি কিছু পাবো না? কেমন করে পাবি? তোমার টাকা যে লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? সাক্ষী তো আমি নিজেই। আমি যাচ্ছি, এই 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 আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? সাক্ষীর আবার প্রমাণ? হ্যাঁ রে বাবু, হ্যাঁ, এটা আইনের পেঁয়াজ বাবু। যে পেঁচে পড়ে নির্দোষ সাজা পায় আর দোষী পায় বেকসুর খালাস। কিন্তু তোমার অভিযোগ যে কতখানি সত্য এটা আমি যাচাই করে নিই। আরে থামুন, এতক্ষণে বুঝতে পেরেছি আপনি একটা বদ্ধ পাগল। ঠিক বলেছো বাবু, ঠিক বলেছো। আমি একটা বদ্ধ পাগল। আমি সত্যের সন্ধানের নেশায় পাগল। আমি অনাচার ব্যভিচার ধ্বংসের নেশায় পাগল। আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল। আপনার কথা শুনে মনে হচ্ছে সময় নষ্ট করার থেকে আমি এক্ষুনি খুঁজে দেখি ছেলে মেয়েদের কোথায় গেল। ওই ছেলে মেয়ে দুটোকে আমি খুঁজে পুলিশের হাতে তুলে দেবই দেব। যাও বাবু যাও, নিজেই খুঁজতে গিয়ে নিজেই হয়তো হারিয়ে যাবে। কিন্তু ওরা যে বহুরূপী, ওরা ঘন ঘন রং বদলে নিজেদেরকে আড়াল করে রাখে। কিন্তু এই ফুটপাতের ফাটাকেস্টর নজর এড়ানো এত সহজ নয়। তোমরা নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও ওদের আমি ঠিক খুঁজে বের করব। আমি খুঁজে পেয়েছি। এই মাল দুটো না মাল করি ভাগবাটার ব্যস্ত। এই ফাটাকেস্টর নজর এড়িয়ে কোথায় যাবে চাদু? তোমাদের জাহান্নামে যাওয়ার রিপোর্ট আমি এই তৈরি করে রাখলাম। বের কর বলছি।
সালা মার্ডার বিফকেস জেলে পাত্রগুলো তুই হাফিস করলি আর আমায় বলছিস কিনা পাত্রি বের কর। এই শালা, ওই বাবুটার সঙ্গে মারপিট করার সময় তুই যে পকেট থেকে মানিব্যাগটা তুলে নিয়েছিস সেটাকে আমি লক্ষ্য করিনি শালা। সালা তোর চোখ তো নয়, যেন পুরো মালগাড়ির হেডলাইট। হ্যাঁ রে শালা, বাওয়াল একদম বের করে দেবো। ভালো চাষ তো পাত্রিটা বের কর। জানিস চুমড়ি, জানিস তোকে নিয়ে যখন আমি টানাটানি করছিলাম না, তখন আমার কি মনে হচ্ছিল জানিস? এই শালা, কি মনে হচ্ছিল? না মানে মনে হচ্ছিল, বল না রে শালা, মনে হচ্ছিল কি মনে হচ্ছিল বল। তোর ছোঁয়া লেগে আমার মনে ফাগুনের হাওয়া বইছিল, আর আমি তোকে বিয়ে করতে চাই চুমড়ি। যাস শালা, আর একবার যদি ওই বিয়ের কথাটা উচ্চারণ করিস না, তাহলে তোর চিপটা আমি টেনে একেবারে ছেড়ে নেব। বাবা গো, শালা, তোর মতো বাতি শেয়ালের ঘরে যাবার জন্য এই ঝুমরির জন্ম হয়নি। সে শেরের ঘরে যাবে, আর সে শের হলো আমার বাদশা। আমি তো সেই বাচ্চার আশায় বসছি, আজও বসে আছি। আমার যত রোজগার সব আমি আমার বাদশাকে দিয়ে দেব। কিন্তু বাচ্চারা তোকে কেয়ারই করে না। করবে করবে রে করবে, এইবার করবে। সে আমাকে ভালোবাসবে, প্যার মহব্বতে ভরিয়ে দেবে। যখন যখন সে আসবে, আমি তখন তাকে বলবো, ও শ্বশুর বাড়ি, চাঁদ চলেছে শ্বশুর বাড়ি, মেঘের পালকি চড়ে, মেঘের পালকি চড়ে, মেঘের পালকি চড়ে, সঙ্গে চলে, সঙ্গে চলে তারারা সব আকাশের পথ ধরে, আকাশের পথ ধরে, মেঘের পালকি চড়ে, মেঘের পালকি চড়ে, মেঘের পালকি চড়ে। ও করে যদি একটা হিন্দি গাইতিস না, দেখতিস একেবারে লোকে লাইন পড়ে যেত। হিন্দি গান? হ্যাঁ রে মাইরি, গানা না
তার সাথে গান ওই যে গানটা রে চলে কা পিছে কা হে চলে কা পিছে গান বুড়ো এই বুড়ো শালা এই বুড়ো বয়সে এক বোতল মদ খেয়ে ঢাসটাবো করতে তোর লজ্জা করছে না? লজ্জা মাল খেলে আবার কারো লজ্জা হয় নাকি? বরং মাল খেলে মগজটা ধোলাই হয়। আচ্ছা প্রেম করার আবার এনার্জিও বাড়ে। তাই নাকি? তুই শুনিসনি? বড় বড় সাহিত্যিক, লেখক, কবিরা তারা ভালো করে লেখার আগে মদ খেয়ে লিখতো, নাহলে নাকি তাদের ভালো লেখাপড়াই হতো না। আর ওই যে চোর ডাকাতরা চুরি করতে যাওয়ার আগে ভরপুর মাল খেয়ে শরীরে তাগত বাড়াতো মায়েরে। এমন কি না ওই শালা নতুন বর তার ফুল সজ্জার ঘরে যাওয়ার আগে না মাল খেয়ে সে পুরুষত্ব বাড়াতো। কি বিধিবিচ্ছিরি কাণ্ড রে বাবা। ঠিক বলেছো দাদু, তুমি ঠিক বলেছো। বলেছে দাদু, ঠিক বলেছো। চালা শরীর সাক্ষী মাতাল। চল এই বুড়োটার সঙ্গে ঢাসটাবো না করে চল, আমাদের নতুন শিকারে খোঁজে যেতে হবে। চল দাঁড়া না ঝুমরি, একটু দাঁড়া না। ওই চলিকা পিছে খায় দেখাবি না? ও বাবা গো বাবা, বুড়োর আমার বড্ড শখ। শোনো বুড়ো, তুমি আমার ঘরে যেও, শুধু চলিকে পাছা কেন আরো কি কি আগে পিছে সব আমি তোমাকে দেখিয়ে দেব বুড়ো, সব দেখিয়ে দেব। কেমন? चोली के पीछे क्या है, चोली के पीछे चुन्नी के नीचे क्या है, चुन्नी के नीचे चोली में दिल है मेरा, चुन्नी में दिल है मेरा, चोली में दिल है मेरा, चुन्नी में दिल है मेरा। तो ही बता मैं क्या करूं, मैं क्या करूं। चुन्नी के नीचे क्या है, चुन्नी के नीचे चोली में दिल है मेरा, चुन्नी में दिल है मेरा। तो ही बता मैं क्या करूं, मैं क्या करूं। না না দাদা শোনো না, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার তোমরা তো ওকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করলো, আমি কিন্তু ক্ষমা করবো না। তুমি আমার বাগদত্তা স্ত্রী, আর আমার বাগদত্তা স্ত্রীর উপর কেউ অসম্মান করলে আমি তাকে কখনো ছেড়ে কথা বলবো না। বাগদত্তা হলেও আমি কিন্তু এখনো তোমার বিবাহিতা স্ত্রী হইনি, আর যতদিন না হচ্ছি ততদিন পর্যন্ত আমার নিজের সম্মানের দায়িত্ব তুমি আমাকে নিজেকেই নিতে দাও। আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার তেজিটা নোংরা করে দিয়েছি বলে আমার দেহ থেকে তোমরা যতখানি রক্ত বার করলে তাতে তোমার ওই নোংরা স্মৃতিটা সাফ হয়ে গেছে তো ব্যবসা। তাই যদি না হয় তাহলে আমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে আমার শরীরে সব রক্ত বের করবে। আমি ঠিক বুঝতে পারছি না দেবী, এই রাস্কেলটার উপর
তোমার এত দয়া উঠলে কি করে? দয়া নয় কাঞ্চন, এটা ওর প্রতি আমার মানবতার ছায়া। ব্যাপারটা তুমি যতই সহজ ভাবছো, আসল কিন্তু তা নয়। আমাদের সমাজ ব্যবস্থা বড়ই জটিল। এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমাকে অনেক ব্যঙ্গ প্রতি সহ্য করতে হবে। তাছাড়া একটা ব্যাপার ভেবে রাখতে দেবী, এই ঘটনার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে অসম্মতি করতো, তাহলে তোর কি অবস্থা তো একবার ভাবতে পারছি। তাহলে তুমি কি ভাবলে দাদা শোনা? কাঞ্চন আমাকে বিয়ে করতে রাজি না হলে আমাকে সারা জীবন কুমারী থেকে যেতে হবে? তাই যদি হয় তাহলে তাই হবে। দেবী, না না না, আমার একটুখানি ভুলের জন্য তোমার জীবনটা এইভাবে নষ্ট হতে পারে না। বাবু গো বাবু, মেমসাহেব অনেক ভালো মানুষ। মেমসাহেবকে বিয়ে করলে আপনি অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। বাবু, আমি তোমার হাত ধরে অনুরোধ করতে বাবু, আপনি মেমসাহেবকে বিয়ে করলেন বাবু, আপনি মেমসাহেব। কাঞ্চন, আমার অনুরোধটা আপনি লাগলেন না বাবু। তবে কি আমার একটুখানি ভুলের জন্য মেয়ের বিয়ে হবে না? তারা কত টাকা রাখতে বলার জায়গা খুঁজে পাইনি, পাগলামি করার জায়গা খুঁজে পাইনি। তোর বাঁচার কোনো অধিকার নেই। তোকে আমি শেষ করে দেবো, তোকে আমি শেষ করে দেবো। যাও, চলে যাও এক্ষুনি, এক্ষুনি এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমি চাই যত শীঘ্র সম্ভব তোদের বিয়েটা সম্পন্ন করতে। কিন্তু এই মুহূর্তে কাঞ্চনকে বিয়ে করতে আমার কিছু আপত্তি আছে দাদা শোনা। আপত্তি কি থাকতে পারে? কাঞ্চন তোকে ভালোবাসে। ভালোবাসলেও একটা সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করবার মতো শক্ত মন ওর আছে কিনা একটু ওকে জিজ্ঞাসা করে না। আর তাছাড়া আমাদের এই সমাজ ব্যবস্থাটা বড্ড জটিল, তাই না কাঞ্চন? এই তুমি আমাকে মেনে নিলেও তোমাদের সমাজ, তোমাদের মানে বাড়ির লোক, তোমার মা বাবা আমাকে নাও মেনে নিতে পারে। আমার কি আছে? আরে বাবা, আরে পাগলামি করে পাগলটা কয়েকবার রক্ত তো শুনিতে ঘষে দিয়েছে। সেই ছোট্ট একটা পাগলামিকে ঘিরে তোমরাও তো কিছু কম পাগলামি করলে না দাদা। দুপুরটা রক্তের জন্য তোমরা ওই মানুষের শরীর থেকে হাজার হাজার গুণ রক্ত ছড়িয়ে দিলে একটা কলঙ্ককে ঢাকা দেওয়ার জন্য তোমরা সবাই মিলে আমার মাথায় আরো নতুন করে কলঙ্কের বোঝা চাপিয়ে কেন করলে দাদা শোনা? তোমরা কেন করলে ওটা? কেন? দেবী, দেবী, দেবীর এই হঠাৎ চেঞ্জটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আরে ইয়ং ম্যান, এখনই এত হতাশ হওয়ার কিছু নেই। আরে মেয়েদের মন তো ওটা নরম, ওই ছেলেটাকে মারধর করতে দেখে হয়তো একটু শক্ত হয়ে পড়েছে। আমি বরং তোমার মা বস হয়ে গিয়ে তোমার আর দেবীর বিয়ের ডেটটা ফাইনাল করে নেই। ঠাকুরজির মন না নিয়ে ওদের বিয়ের ডেটটা তুমি ফাইনাল করতে পারবে না। আমার ডিসিশন, আমি চাই আগামী লগ্নেই দেবীর বিয়েটা সম্পন্ন হোক। আর আমার এই ডিসিশন কোনো চেঞ্জ হবে না।
প্লিজ স্যার প্লিজ, দেবী যখন চাইছে নো প্রবলেম, আমি একটু সময় দিতে রাজি আছি। দেবীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করব, তবে দেবীকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। তাই আমার চ্যালেঞ্জ, তাই আমার হঠাৎ তুমি দেবীর বিয়ের ডেটটা বুঝতে চাইছো কেন? দেবী চাইছে না তাই। থামো! বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুত ভাইয়ের সাথে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে। তখন আমি জানতাম না ঠাকুরজি কাঞ্চনকে ভালোবাসে। তুমি সব জানো, না জানার ভান করে বিয়ের প্রস্তাবটা দিয়েছিলে শুধুমাত্র তোমার দেবীকে বিয়ে করিয়ে তোমার এই মাস্তুত ভাইকে মোটা অঙ্কের যৌতুক পাই দেওয়ার আশায়। ছি 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 ছি, এ তুমি কি বলছো? ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদি মাসুমার বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে নিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু যেদিন জানতে পারলাম কাঞ্চনা দেবী পরস্পরকে ভালোবাসে, সেদিন বৌদি প্রথম তা নাকচ করে দেয়। আমার জন্য কেন শুধু শুধু ওনার সঙ্গে তর্ক করছো ঠাকুরপো? উনি যদি মনে করে আমি দোষী, যে কোনো শাস্তি দিই, ওনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আমার একটা কথা তুমি কান দিয়ে শোনো বন্ধুরা, আমার একমাত্র বলে যদি কোনো ক্ষতি হয় তোমায় কিন্তু আমি ক্ষমা করবো না বন্ধুরা, কোনোদিনই ক্ষমা করবো না, কোনোদিনই ক্ষমা করবো না। দাদা 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 শোনো দাদা। শুনলে ঠাকুরপো, শুনলে? তোমার দাদার কথাগুলো শুনলে? আমি নাকি তোমাদের ক্ষতি চাই? প্লিজ বৌদি, তুমি একটু চুপ করো বৌদি। আচ্ছা ঠাকুরপো, সত্যি কি আমি তোমাদের ভালোবাসি না? তুমিও কি তোমার দাদার মতো মনে করো আমি তোমাদের ক্ষতি চাই? তুমি যে আমার দেবী গো বৌদি, তুমি কি আমাদের কোনো ক্ষতি চাইতে পারো? ঠাকুরপো, সেই ছোট্টবেলায় কবে মাকে হারিয়েছি, মায়ের যে শ্যামা মতো আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু তোমাকে পেয়ে আবার যে নতুন করে আমার মাকে ফিরে পেয়েছি বৌদি, আবার নতুন করে আমার মায়ের মাতৃহারা চেহারা আমি খুঁজে পেয়েছি বৌদি, খুঁজে পেয়েছি। ঠাকুরপো, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তুমি ভাগ্যবান স্বরূপ, তুমি ভাগ্যবান। মাকে হারিয়ে তুমি আবার নতুন মা পেয়েছো, আর আমি যে অকালে মাকে হারাবার আশঙ্কায় ভুগছি। তুই এমন কথা বলছিস কেন মোহন? মায়ের কি হয়েছে? মা ভালো নেই রে দিদি, মায়ের একটা কঠিন অসুখ করেছে, আর ডাক্তারবাবু বলেছে 7 দিনের মধ্যে অপারেশন না করলে মাকে হয়তো বাঁচানো যাবে না। মোহন, আর তার জন্য দরকার 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, তুই তো অনেক টাকা রে দিদি, আমাকে 50,000 টাকা ধার দিবি, আমি শোধ দিয়ে দেবো। কোথা থেকে দিবি? কি আছে তোর শুনি? বেকার বাউন্ডুলে হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াস, নিজের মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে পরের কাছে এসেছিস ভিক্ষা চাইতে। তোর লজ্জা করে না? তোমার কষ্ট আমি বুঝি বৌদি, তাই বলছিলাম কি আমার অ্যাকাউন্ট থেকে কি মোহনকে কিছু টাকা দেবো? থাক সরব ভাই থাক, আমি বেকার বাউন্ডলে, আমার 1 পয়সা রোজগার নেই, আর তোমার ঋণ আমি শোধ দেবো কেমন করে? দিদি রে, তুই এতখানি অসহায় সেটা আমি আগে জানতাম না রে। জামাইবাবু লক্ষ লক্ষ টাকার মালিক হয়েও আমাদের যদি এতখানি নিঃস্ব, তা আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে রে। আমি চললাম রে দিদি, আমি চল। আজ তুই পরের বাড়ির বউ হয়ে মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব না থাকলেও আমার আছে, তাই আমি আমার মায়ের চিকিৎসা ঋণ মেটাতে আমি আবার ভিটে বাড়ি বিক্রি করতে চললাম। দাঁড়া মোহন, তোকে আমি ভিটে বাড়ি বিক্রি করতে দেবো না। আমাকে তুই ভুল বুঝিস না, অনেক যন্ত্রণায় কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। তুই আরেকদিন আয়, তোর জয়মোর ব্যবসার টাকা থেকে তোকে আমি 50,000 টাকা দেবো, কিন্তু মনে রাখিস ভাই, যেমন করে হোক 1 মাসের মধ্যে শোধ দিতে পারবি তো ভাই? আমি চেষ্টা করবো রে দিদি, আমার মায়ের চিকিৎসা ঋণ মেটাতে প্রয়োজন হলে আমি আমার নিজেকে বিকিয়ে দেবো,
স্বামীর কাছে কোনোদিন ছোট হতে দেবো না রে দিদি, ছোট হতে দেবো না। তুমি ঠিক ভেবেছো মোহন ভাই, জীবনে দুঃখ যন্ত্রণা কষ্ট সব আসবে, তাই বলে সত্য থেকে তুমি কিন্তু বঞ্চিত করো না। জীবনের সত্যের পথটাই আসল পথ, তাই তো বলি মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহি, অন্যায় যেন হার মানে চিরদিন, মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহি, অন্যায় যেন হার মানে চিরদিন। দুঃখ থাক মিথ্যা যাক, দুঃখ থাক মিথ্যা যাক, ভালো দেখা মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটা, মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটা, নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মুনির দিগন্তে আজ আলো দেখা, আলো দেখা। খোকা বাবু, ও গো কে কোথায় আছো? আমার খোকা বাবুকে এনে দাও, ওরা আমার খোকা বাবুকে মেরে ফেলবে। ও গো কে কোথায় আছো? আমার খোকা বাবুকে এনে দাও, আমার খোকা বাবুকে বাঁচাও। ও গো কেঁদো না নন্দদা, কেঁদো না। ওরা দাদাকে বেঁধে মারছে শুনে বাবা পুলিশকে খবর দিতে গিয়েছে। পুলিশ গিয়ে ঠিক দাদাকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু তার আগেই যদি ওরা খোকা বাবুকে মেরে ফেলে? ও অমন অলক্ষণের কথা কেন বলছো নন্দদা? মানুষ মারা কি অতই সহজ? কিন্তু এখনো ছোট বাবু, কর্তা বাবু এখনো আসছে না কেন? কেন এত দেরি করছে? তবে কি ওরা আমার খোকা বাবুকে? পারিনি রে নন্দ, তোর খোকা বাবুকে ওই দুষ্কৃতীদের কবল থেকে উদ্ধার করতে পারেনি। কর্তা বাবু, তাহলে বাবা এখন দাদার কি হবে? ঈশ্বর যদি তাকে বাঁচিয়ে রাখে তবেই সে আবার আমাদের মাঝে ফিরে আসবে রে হৃদয়, নইলে মনে করব আমার খোকার মুখ থেকে শেষ বাবা ডাকছো না, আমার অনেক আগে হয়ে গেছে। না বাবা না, তুমি ওর কথা বলো না। না কাচ্ছিস কেন হৃদয়, কাচ্ছিস কেন? তার সাইতে আগুন জ্বরা, সালা প্রতিশোধের আগুন, আর সেই আগুনে সালা ওই রায় বংশটারে একেবারে জ্বালাইয়া পুরাইয়া শেষ কইরা দে। তুমি একটু শান্ত হও, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দাও। ভাবেন ভাবেন, আরো ভালো কইরা ভাবেন, আর আপনাকে ভাবতে ভাবতে সব কিছু একেবারে শেষ হইয়া যা। না বুঝতে পাই না, আপনি এমন কথা বলবেন না। সাধারণটার জন্য আমার বড় কষ্ট হতেছে বা কত সহজ সরল পোলা অন্যায় কারে কয় জানে না, ভাব কারে কয় বোঝে না, তবু তবু ভগবান অমন পোলাটারে এমন কইরা শাস্তি দিতাছে। ওর জন্য তো চলো না খাওয়া দাওয়া চাইরা শুধু কাঁদতাছে আর বলতাছে। দাদারা মাসছে, দাদা আসছে, বাবু আসছে। দাদা সালাম বলে পার হইতে ফিরায় লোকে দাদা, তুমি কেমন আছো? তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো। ওর বোবা হয়ে
শনিতের ধারা ঝরে পড়ে বোবা হয়ে গেছে মন, বোবা হয়ে গেছে মন, বোবা হয়ে গেছে মন। শরীরের মাঝেও যত আছে ক্ষত, হৃদয় হলো বেশি বিক্ষত। শরীরের মাঝেও যত আছে ক্ষত, হৃদয় হলো বেশি বিক্ষত। মনের যাতনা আকুল করেছে, মনের যাতনা আকুল করেছে, জলে ভরে দুনয়ন, বোবা হয়ে গেছে মন, ওর বোবা হয়ে গেছে মন, ওর বোবা হয়ে গেছে মন, বোবা হয়ে গেছে মন, ওর বোবা হয়ে গেছে মন, ওর বোবা হয়ে গেছে আমি ওদের কাউকে ছাড়বো না। যারা তোকে এমন নির্মম ভাবে মেরেছে তাদের আমি উপযুক্ত শাস্তি দেব। আর সেই সঙ্গে উশৃঙ্খল মেয়েটাকে না আমি- না বাবা না, মেম সাহেব বড্ড ভালো বাবা, আর আমি বড্ড কালা। আমি মেম সাহেবকে অনেক ক্ষতি করেছি। কে বলেছে তুই মেম সাহেবের ক্ষতি করছিস? বরং চারজনে তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি করিনি বুঝি, কিন্তু ওরা যে বললো মেম সাহেবের আর বিয়ে হবে না, আমি তার স্মৃতিতে আমার রক্ত লাগিয়ে দিয়েছি বলে মেম সাহেবকে আর কেউ বিয়ে করবে না। না না, আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি। দাদা এমন আবল তাবল কি বলছে? তবে কি ওরা দাদাকে মেরে পাগল? না নন্দনা, তুমি সে কি ডাক্তার রেখে নিয়ে আসো। যাচ্ছি ছোটবাবু, যাচ্ছি। আমি এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসছি। ছোটবাবুকে বিশ্রামের ব্যবস্থা করো। আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। আমার মনে হয় দাদা মারের চোটে সাধারণটার মাথাটাই পাগল হয়ে গেছে। সে কি গো, সে যে আমাদের আদরমটা পাগল হয়ে গেল। সে যে তোর বাকি ছিল। ও দাদা গো, তোমার এ কি হলো? চলো না, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দে। আরে বেবি কি করবে দাদা? যা সর্বনাশ অবস্থা তো হয়েই গেছে। ওই আটকুড়ির ছিকে আমি কিছুতেই ছাড়বো না। ওর চুলের মুঠি ধরে আমি গলা টিপে ঠাট করে দেবো। মেম সাহেবের নামে যদি একটা কথা বলো, আমি তাহলে তোমাকে গলা টিপে ঠাট করে দেবো। গলা টিপে এসো দাদা এসো। ওরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। ওলা ওলা আমার শরীরে আঘাতে আঘাতে কত বিক্ষত করে দিয়েছে, কিন্তু আমার না একটু লাগে, একটু কষ্ট হয়নি, একটু হয়নি। কষ্ট হবে কি করে বাবা? মেম সাহেবদের নিজের হাতে আমাকে মুক্ত করে দিয়েছে। ওই মেয়েটা তোকে মুক্ত করে দিয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমার জন্য মেম সাহেবের অনেক ক্ষতি হয়ে
হে ভগবান, আমার সমস্ত সুখ কেড়ে নিয়ে আমার মেম সাহেবকে খুশি করো। আমার সমস্ত সুখ কেড়ে নিয়ে মেম সাহেবকে খুশি করো। কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? বলতে পারো মনে মনে কেন এত কথা? বলতে পারো মনে মনে কেন এত কথা? কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? তোমার স্মৃতি হয় গো যদি সুন্দর হয় তবে কারো মিথাবে বলো অভাগার জন্ম লবে। তোমার স্মৃতি হয় গো যদি সুন্দর হয় তবে কারো বিতাপে বলো অভাগার জন্ম লবে। জীবন তোরি বুঝি নিভে যাবে অবহেলায়। জীবন তোরি বুঝি নিভে যাবে অবহেলায়। কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? বলতে পারো মনে মনে দাদা, এ দাদা যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। দাদা, দাদা তুমি যেও না, দাদা, দাদা তুমি যেও না। এখন আমি কি করব তুমি বলতে পারো ভাই? সমস্যায় জর্জরিত হয়ে আমি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছি। এই জন্যই তো বলছি দাদা, এই হাজারাম রে আমি পাগলা গারদে পাঠাই দেন, সুস্থ হইলে আবার ফিরাই আনবে। এই মুহূর্তে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই আমাকে কি করা উচিত। না তাই বলে পাগলা গারদ, না 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 না, আমাকে আরো ভাবতে হবে, আরো গভীরভাবে ভাবতে হবে। আমার একমাত্র সন্তানকে যদি পাগলা গারদে পাঠাতে হয় তাহলে ওই অরূপ রায়কে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। রে তোর দাদা তোমার ফাঁদে পা দেবে তো? তোমার ফাঁদে পা দিয়ে ওই হাদারামকে পাগলা গারদে পাঠাবে তো? পাঠাবে পাঠাবে পাঠাবে, নিশ্চয়ই পাঠাবে। ওই খেপাটারে পাগলা সাজাইতে আমাকে খুব বেশি দেরি হইব না, চলো না। যে গোপন উদ্দেশ্য লইলা আমরা এখানে আইসাছি তার সফল হইবার সাথ অনেক আগে চাইলা দেশে। এইবার ওই তোমার দাদার শত্রু ওই রাই মশাইয়ের সাথে হাত মেলাইতে পারলে কাম কত। ঠিক বুদ্ধি ফেলেছো। আমরা একটু একটু করে শেষ করবো এই হাদারামটাকে, আর দাদার শত্রু শেষ করবে দাদাকে, আর সেই শোকে হৃদয়টা পাগল হয়ে গিয়ে আত্মহত্যা করবে। আর দাদার সবকিছু সম্পত্তির মালিক হব আমরা। ওহে মানিক স্যার,
বেঈমান, সালা মেয়ে যাত্রাই সালা বেঈমান, যার জন্য কলিজা জল করে রোজগার করছি, আর সেই সালি কিনা অন্য কারোর পথ চেয়ে বসে আছে। কে কার পাচ্ছে বসে আছে রে ছোড়া? আরে ওই ঝুমড়ি। নিশ্চয় আমার পাচ্ছে বসে আছে। আমিও শালা ঝুমরির পাচ্ছে বসে আছি। সর্বনাশ, ঝুমড়ি যদি জানে তোমায় মেরেই ফেলবে একেবারে। আমি তো মরে আছি, আর আমার মনের ভিতর থেকে না ভরা জোয়ান ভেঙে উঠেছে। তাই তো আমার যৌবন আজ টকবক 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 করে উঠছে। এই মরেছে সালা ঘাটের মরা, কখন মরে যাবে তার ঠিক নেই, তার যৌবন আবার টকবক টকবক করে ফুটছে। ছোড়া মারবো হাফারি টেনে এক চড়। ঝুমড়ির চলিকা পাছা দেখে তো কাঁচা গুলে বাথরুমে ঢুকে যেতে পারতে, সেখানে ঝুমড়ির প্রেমের রসে নাকানি চোগানি, তারপর কেলানি খেয়ে যৌবনের টকবাগানি মিটিয়ে নিতে। তুই বলছিস, কিন্তু ঝুমরি যদি রাগ করে? কেন রাগ করবো গো? কেন রাগ করবো না গো? তুমি আমায় নাগর বললে, আমিও কিন্তু আজ থেকে তোমাকে সখী বলে ডাকবে। ডাকবে? কি বিধি বিচ্ছিরি কাণ্ড রে মাইরে। এই জানো সখী, বলো না গো। তোমার ওই যে এটা দেখার জন্যে কালকের আমাকে ঘরে ডেকেছিলে, আজ কিন্তু আমি ওইটা বাথরুমে দেখে ফেলেছি। তাই? ওর দেখে কোনো লাভ নেই, ওর তো সিগন্যাল ডাউন। তুই বরং আমায় একবার দেখার সুযোগ করে দে মাইরি। চুপ কর শালা, চুপ কর। বলছিলাম কি নাগর, হ্যাঁ বলো সখী। দেখলে তো হবে না, সেই জিনিসের তো সঠিক সদ্ব্যবহার করতে হবে। বলো নাগর। সে নয়, আজ তাহলে তোমার বাড়িতে না না, আজ নয়, কাল সন্ধ্যেবেলা এসো আমার গোয়াল ঘরে। আমার ঘর থাকতে গুহাল তুমি বোঝো না কেন নাগর? ঘরে আমার কত লোকের যাতায়াত, তোমাকে দেখে ফেললে লোকে নিন্দে করবে, জানাজানি হয়ে যাবে না। গোয়াল ঘরে এসো। ঠিক আছে সখী, ঠিক আছে, কাল সন্ধ্যাবেলায় তোমার গোয়াল ঘরে আসি সখী, আসি। খালি বেঈমান, এতদিন আমি তোর পিছনে ঘুরলাম আর ফায়দা তুললো কিনা ওই বুড়ো ভাম। কাল সন্ধে আমিও গোয়াল ঘরে যাবো এই বলে। তো শালা চুপ কর। সব লোককে কি সব জায়গায় ডাকতে আছে রে? যে যেমন লোক তাকে ঠিক তেমন জায়গায় ডাকতে হয়। ও ওই বুড়োটা তোর আপন আর আমি সালা পর। আমিও তোকে একটা প্রশ্ন কথা বলে দিচ্ছি ঝুমড়ি, কি? বিড়াল হয়ে মাছ জেগে আমি আর বসে থাকতে পারবো না। তোর মন পরিষ্কার নয় সালা, আমিও আর তোর সাথে কাজ করতে পারবো না। কাজ না করলে খাবি কি রে শালা? এই ঝুমড়ির দলে ফিরেছিলিস বলে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছিস, পরনে কাপড় পরতে পাচ্ছিস, দুবেলা মদ গিলতে পাচ্ছিস। যা শালা, ফট ফট শালা, তোকে কাজ করতে হবে না। যা, হাট হাট হাট। আমি কি কাজ করবো না বলেছি নাকি? আসল কথা কি জানিস ঝুমড়ি, তোর গায়ে হাত দিলেই না আমার গাড়া যেন শিরশির করে ওঠে। ওই দেখ, এক বাবু আসছে, মনে হচ্ছে খুব মালদার পার্টি। চল 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 চল, আমাদের অ্যাক্টিং শুরু কর। হাত ধর, হাত ধর, হাত ধর নরে। বাঁচাও, কে আছো? বাঁচাও, এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো। বাঁচাও, বাঁচাও। এই বুবলু মাস্টারের হাত থেকে তোকে রক্ষা করবে। কেড়ে চুড়ি কেড়ে কুচি কুচি করে দেবো না। আয়, চলে আয় বলছি আমার সাথে। বাচ্চার এলাকায় ঢুকে তুই বাচ্চার আশিকের দিকে হাত বাড়াচ্ছিস, তোর হাতটাই আমরা ছিঁড়ে নেব রে। বাদশা, ওকে ছেড়ে দে বাদশা, ওকে তুই ছেড়ে দে। না, যে সালা তোর দিকে চোখ তুলেছে তাকে আমি জানে খতম করব। বাদশা, ছেড়ে দে ওকে, ওর কোনো দোষ নেই। দোষ নেই? না। না মানে? তাহলে ঝুমরি এমন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল কেন? ওটা শিকার ধরার টোপ সাজাচ্ছিলাম গুরু। শিকার ধরার তো? হ্যাঁ গুরু, এইভাবে আমরা মিথ্যে নাটক শুরু করি, আর সেই নাটককে সত্যি ভেবে যখন কোনো পাবলিক ঝুমড়িকে বাঁচাতে ছুটে আসে, সেই সুযোগে আমরা তার পকেটটা ফাঁক করে কেটে পড়ি। কিন্তু
কিন্তু আজ আমরা নিজেদের ফাঁদেই নিজেরাই আটকে পড়েছি। ওরে বাবারে, কোমরটা গেল রে, ওরে বাবারে। এই কারবার কতদিন ধরে চলছে ঝুমরি? রে চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? বল কতদিন ধরে করছে? এতই যদি যৌবনকে লোভ দেখিয়ে টাকা রোজগার করার শখ, তাহলে যৌবনটাকে তো কাজে লাগাতে পারতিস। চুপ কর, চুপ কর, তুই একদম কথা বলবি না। তুই তোর নিজে জেলে দুবেলা খেতে পেতিস, কিন্তু কিন্তু এই ঝুমরির কথা কোনোদিনও চিন্তা করে দেখেছিস? যার পৃথিবীতে কেউ নেই, সে একা কোথায় যাবে, কি খাবে ভেবেছিস? কুমোটো খাবারের জন্য তো রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে তো পারতিস। হ্যাঁ, পারতাম পারতাম পারতাম, কিন্তু কার কাছে ভিক্ষে চাইবো রে? কার কাছে ভিক্ষে চাইবো? আমি যখন লোকের কাছে ভিক্ষে চাইতে যাবো, তখন তখন আমাকে কেউ ভিক্ষে দেবে না রে, কেউ ভিক্ষে দেবে না। সবাই করুণার দৃষ্টি নিয়ে আমার এই শরীরটাকে ভোগ করতে চাইবে। ঝুমরি, তাদের আমি জানে খতম করে দেবো, জানে। থাক, আর বাহাদুরি করতে হবে না। খুনের মামলায় 1 বছর তো জেলে কাটিয়েছিস, আর আমি কিন্তু তা কিছুতেই হতে দেব না। 2 নম্বরই ধান্দা বাড়ার, লোক ঠকানো বল। এই আমি যত টাকা ইনকাম করেছি আমি সব সব তোর হাতে তুলে দেব বাচ্চা। তুই সেই টাকা দিয়ে কোনো একটা ভালো ব্যবসা করবি, বল? তুই সৎভাবে জীবন যাপন করবি। সৎ পথে বাঁচার আর আমার কোনো সম্ভাবনা নেই রে ঝুমরি। বাচ্চা তুই, আমি যে জেল ভেঙে পালিয়ে এসেছি। সে কি? তুই জেল ভেঙে পালিয়ে এসেছিস? হ্যাঁ। তার মানে পুলিশ তো তোকে আবার আবার ধরে নিয়ে যাবে রে? না, আপাতত সেই সম্ভাবনা নেই। তার মানে পুলিশের খাতায় বাচ্চা আপাতত মৃত। তার মানে জেল ভেঙে পালিয়ে আসার সময় লক্ষ্মীরা আমাকে তাড়া করেছিল। আমি দৌড়তে দৌড়তে ওই ব্রিজটার ওপরে উঠে পড়ি। তারপরে আমার দিকে এলো পাতাড়ি, ওরা গুলি চালায়। সেই গোলাগুলির মাঝে আমি ব্রিজ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ি। তারপর এক ডুবে আমি যতটা পারি ততটা দূর ডুবে সাঁতার দিয়ে উঠেছি। সাঁতার দিতে 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 হঠাৎ হঠাৎ দেখি একটা আগন্তুক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমার সঙ্গে সঙ্গে একটা মাথায় বুদ্ধি খেলে গেল। আমি তার পোশাকটা খুলে নিয়ে পরে নিয়ে আমার পোশাকটা তাকে পরিয়ে দিয়েছি। তাই তো বলছি, আপাতত সেই লাশটা যদি পুলিশ পায় তাহলে ভাববে নদীতে পড়ে বাচ্চা মারা গিয়েছে। কিন্তু পুলিশ যদি তোকে দেখতে পায়? সেই জন্যই তো আমি তোর কাছে লুকোতে এসেছি। যতদিন না পুলিশ এই বাদশার কথাটা ভুলে যায়, ততদিন আমি তোর কাছে থাকবো, আর তোর কাছ থেকে সেই আগের কথাগুলো শুনবো যেগুলো তুই এখনো বলিসনি। ঝুমরি, কত কথা ছিল যে বলা, 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 মন তাই মিশে গেল মনে, মুখের ভাষা হলো সে।
ফাঁস করে দেব সব গোপন কথা আমি ফাঁস করে দেব। কি ফাঁস করবি তুই? একটা সত্য। সত্য? হ্যাঁ সত্য। সেই সত্যকে তোমরা খুন করে মিথ্যের মহল বানাতে চাইছো, সেই সত্যকে আমি খুঁজে বের করব। কি খুঁজে পেয়েছিস তুই? পেয়েছি, খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছো? একই অঙ্গে বহু রূপ, বহু একদিকে রাম, অন্যদিকে রাবণ, একদিকে ভীম, অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হবে সংগ্রাম, মহাসংগ্রাম। সংগ্রাম? এক গ্রুপের সঙ্গে আর এক গ্রুপের লড়াই। এই লড়াই কে জিতবে? রাম না রাবণ, ভীম না দুঃশাসন? না, আমি পাগলা নই। তবে কে তুই? আমি ফুটপাতের ফাটা কেষ্ট। ফাটা কেষ্ট? একদম হাসবেন না। এই সমাজটাই তো একটা ফুটপাত। এই ফুটপাতে যে দুর্নীতির ডাস্টবিন, ব্যভিচারের ম্যানহল আর মহাপাপের বড় বড় গর্ত, যে গর্তে তোমার মতো যুবকের দল বেসামাল হয়ে হুমড়ি পড়ে, যে ম্যানহলে তোমার মতো নারীত্ব আটকা পড়ে কাঁদে, আর যে ডাস্টবিনে রহ রহ জমা হচ্ছে দুর্নীতির আবর্জনা, সেই আবর্জনা নামে ফুটপাতে প্রত্যেককে রিপোর্ট তৈরি করে এই সত্যের আদালতে পৌঁছতে এই ফাটা কেষ্টে আমি ফাটা কেষ্ট। এইটি আমার পাওনা প্রভু,
জল নয় বৌদি, জল নয়, এই যে আমার আনন্দের ফলকু ধারা। বৌদি, এসো এসো, এই দেখো না, দেখো না, দেখো দেখো, ওই তার দেওয়ার স্বীকৃতি আজও আমার স্মৃতিতে জল জল করে জ্বলছে কিনা। ঠাকুরজি, দেখো না, এই বাঙালি মেয়েদের স্মৃতিতে যে প্রথম সিঁদুর পরিয়ে দেয় সেই তো তার স্বামী, সেই তো তার ইহকাল পরকালের দেবতা। তাহলে 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 বলো না, বলো না, তাহলে সেও তো আবার না ঠাকুরজি না, পরিবেশ আর পরিস্থিতি চাপে পড়ে অনেক সত্যকে আমাদের অস্বীকার করে নিতে হয়। তাই বলছি ঠাকুরজি, তোমার মতো একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে কখনোই একটা মূর্খ আবাগোবা পাগলামির মাঝে বলি দেওয়া সাজে না। তুমি কাঞ্চনকে বিয়ে করার জন্য প্রস্তুত হও ঠাকুরজি। তুমি পারবে বৌদি? হ্যাঁ তুমি পারবে, বলো না, বলো না, তোমার এই শীতের সিঁদুরটাকে মুছে ফেলে দিয়ে ওই অন্য কারোর দেওয়া শীতের সিঁদুরে নিজের স্মৃতিটাকে রাঙিয়ে নিতে তুমি পারবে? আমার এই প্রশ্নের উত্তর শুধু তুমি কেন, এই যে কেউ দিতে পারবে না বৌদি। এই সিঁদুরের বন্ধন যে বড্ড শক্ত, বড্ড কঠিন বন্ধন বৌদি, সেখান থেকে আমি চাইলেও এত সহজে মুক্তি পাওয়া যায় না। মুক্তি যে তোমাকে পেতেই হবে ঠাকুরজি। সত্যিই যদি তুমি আমাকে বিশ্বাস করো, সত্যিই যদি তোমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার দিব্যি তোমার জীবনের সমস্ত ঘটনাকে দুর্ঘটনা হিসেবে ভুলে গিয়ে তুমি কাঞ্চনকেই বিয়ে করবে। বেশ, ঠিক আছে বৌদি, আমি তোমার কথা মেনে নিলাম। আমি আমার জীবনের সমস্ত কলঙ্ককে আড়াল করে দিয়ে আমি তোমাদের কথা মতো আমি কাঞ্চনকে বিয়ে করব। আমি জানতাম তুই একদিন এই কথাটাই বলবি, কারণ আমি জানি আমার বোন কনভেন্টে পড়ে উচ্চশিক্ষিতা, তাই কাঁচ আর কাঞ্চনের মতো তফাৎটা সে ভালো করে বুঝতে শিখেছে। ঠাকুরজি যখন মত দিয়েছে, যত শীঘ্রই পারো ওদের বিয়েটা তুমি দিয়ে দাও। তুমি ঠিক বলেছো মন্দির, তুমি ঠিক বলেছো। আমি আজই কাঞ্চনের বাবা মার সঙ্গে কথা বলে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে নেব। আমি চাই আগামী নেক্সট 13 মার্চ ওদের বিয়েটা ফাইনাল। বিয়ে হবে না দাদা। তুই থাম, আমরা সবাই যখন রাজি আছি, তোর মতামতের মূল্য কোনোদিন আমরা দেব না। কাঞ্চনের সঙ্গে দেবীর বিয়ে হবে। তোমরা সবাই চাইলেও নিয়তি তো চাই না দাদা। নিয়তি? হ্যাঁ দাদা, হ্যাঁ। দেবীর জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাকে কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেছে। না না না, এ হতে পারে না। কাঞ্চন দেবীকে ভালোবাসে, তাই আমার স্ত্রীর বিশ্বাস কাঞ্চন তার বাবা মায়ের এই কঠিন সিদ্ধান্তের প্রতিবাদ করে সে দেবীকে বিয়ে করতে এগিয়ে আসবে। না তাই না, না, বাবা মায়ের অনুমতি দেবীকে বিয়ে করা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। কারণ আমার বাবা মা বলেছে, যেহেতু দেবীকে ওর স্মৃতিতে কেউ রক্ত লাগিয়েছে, সেহেতু দেবী অন্যের উচ্ছিষ্টা কলঙ্কের, সেই কলঙ্ক মেনে নিয়ে দেবীকে পুত্রবধূ হিসেবে মেনে নেওয়ার জন্যে আমার বাবা মা আপনাদের কাছে সামান্য কিছু যৌতুক চেয়েছে। কি যৌতুক চান তোমার বাবা মা? নগদ 5 লাখ টাকা, 20 ভরি সোনা আর একটা বিদেশি কার্ড, আর দান সামগ্রীর লিস্টটা আপনারা আমার বাবা মা আপনাদের কাছে পাঠিয়ে দেবেন। কাঞ্চন, ওটা তো ঠাকুরজিকে পুত্রবধূ স্বীকৃতি দেওয়ার জন্য তোমার বাবা মায়ের দাবি কাঞ্চন। তাছাড়া আমার এই বোনকে তোমার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে পুত্রবধূ হিসাবে তোমাকে কি যৌতুক দিতে হবে? আপনারা কি বলছেন? ওকে বিয়ে করার জন্য আমার কোনো যৌতুক লাগবে না, কিন্তু কিন্তু আমার বাবা মার আবদার, আমার বাবা মার আবদার তো আমি ফেলতে পারি না। এই হাওয়া বাবার আজকালটা ও স্মৃতি রাঙিয়ে দিয়েছে বলে তাই। কি বললে তুমি? একটা
বাস্তববোধহীন হাওয়াগোবা ছেলে সামান্য দুফোঁটা রক্ত লাগিয়ে আমাকে যদি নষ্ট করে দেয়, আর তাতেই যদি আমি কলঙ্কিনী হই, তাহলে তুমি কি করেছো কাঞ্চন? হ্যাঁ? আমার মন, আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু চিনিয়ে নিয়ে তুমি আমাকে সর্বশান্ত করে দাওনি। দেবে তুই এভাবে কাঞ্চন সাথে তর্ক করিস না। এই ব্যাপারে আমি কাঞ্চনের বাবা মার সঙ্গে কথা বলবো। তোরা সবাই নিশ্চিন্ত থাক, এ বিয়ে হবেই। কিন্তু কাঞ্চনের বাবা মায়ের আকাঙ্ক্ষিত টাকা তুই কোথা থেকে পাবে দাদা? আমি দেবো কেন? যার পাগলামির জন্য দেবীর জীবন আজ বিপন্ন হতে বসেছে, সেই যৌতুকের সমস্ত অর্থ ওই রাস্কেলটার বাবা পুণ্যবত মাস্টারের কাছ থেকে আমি জোর করে ছিনিয়ে নেব। দাদা 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 শোনো, দাদা, না এ কোনো মতো সম্ভব নয়। তাছাড়া কতগুলো টাকা দেওয়ার মতো ওদের সামর্থ্য নেই। সামর্থ্য না থাকলে জেল খাটবে। কাঞ্চন, কি বলছিস কাঞ্চন? আমি ঠিকই বলছি। ঠিক ওই কথাটা আমি তোমাকেও বলতে চাই কাঞ্চন। আর যদি তুমি আমাকে বিয়ে না করো, সেটাও তো আমার জীবনের একটা কলঙ্ক। আর এরপরে যে আমাকে বিয়ে করতে রাজি হবে, সেও তো আমার জীবনের এই কলঙ্কটাকে ঢাকা দেওয়ার মূল্য দাবি করবে। আর তোমার দেওয়া এই কলঙ্কের মূল্য ঠিক কত টাকা কাঞ্চন? না, আর আমি কিছুতেই চুপ করে থাকবো না। এতদিন তোমাদের অনেক কথা আমি শুনেছি, অনেক কিছু আমি বুক বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ তোমরা আমার শেষ কথা শুনে রাখো। কোনো যৌতুক দেওয়া তো দূরের কথা, আর যদি কাঞ্চন আমাকে বিনা যৌতুকেও বিয়ে করতে রাজি হয়, তবুও আমি ওকে বিয়ে করব না। আমি ঠিক বলছি ছোট্টা, যে রাস্কেল নিজের ভালোবাসার চেয়ে মিথ্যে কলঙ্ককে বেশি দাম দেয়, আর সেই কলঙ্কের বিনিময়ে মোটা যৌতুক আদায় করতে চায়, সেই রাস্কেলটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। দেবী যাস না, দেবী কথা শোন, যাস না। এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয়, তাহলে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। ওই দেবীর ওই শূন্য স্মৃতি যে রাঙাতে আসবে, আমি জীবন থেকে আউট করে দেবো। আউট! না কাঞ্চন, না, এটা তোমার ঠিক কথা নয়। ঠাকুরজি তোমাকে ধরা দিতে চেয়েছিল, কিন্তু তুমি ঠাকুরজিকে ধরে রাখতে পারলে না কাঞ্চন, তুমি ঠাকুরজিকে পারলে না। পারবো না রে দিদি, আর বোধহয় পারবো না। আর বোধহয় বেশি দিন মাকে আর ধরে রাখতে পারবো না। মা কেমন আছে রে বাবু? ভালো নেই রে দিদি, ভালো নেই। ডাক্তারবাবু বলেছে আজই অপারেশন করতে হবে, তাই তো আমি তোর কাছে টাকার জন্য এলাম। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি টাকাটা নিয়ে আসছি। ওগো ঈশ্বর, তুমি আমাকে মা বাঁচিয়ে দাও। আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি যে বড় একা হয়ে যাবো দয়াময়। না, এসব ভাববার এখন সময় নেই। আমার মাকে বাঁচাতে যেখান থেকে হোক, যেমন করে হোক, আমার দরকার 50,000 টাকা। তাই এই নে ভাই, পুরো 50,000 টাকা আছে। তুই যত শীঘ্র পারিস এখান থেকে চলে যা। যাচ্ছি দিদি, যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি দিদি। কিন্তু একটা কথা মনে রাখিস ভাই, 1 মাসের মধ্যে তোকে ওই টাকাটা ফেরত দিতে হবে। না টাকাটা ফেরত দিতে পারলে তোর দিদি কিন্তু ভীষণ বিপদে পড়বে। তুই ভাবিস না দিদি, তুই ভাবিস না, আমি 1 মাসের মধ্যেই টাকা ফেরত দিয়ে দেবো। মন্দিরা, এই যে মন্দিরা, আর তোমাদের ব্যাপার কি বলো তো? আমার আলমারিরা দরজা হাট করে খোলা, আর তার ভিতর থেকে একটা 50,000 টাকার বান্ডিল উদাও। তাড়াহুড়োতে আলমারির পাল্লাটাও লাগাতে ভুলে গেছি। একে মোহন, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ। না, ও অনেকক্ষণ এসেছে। যা ভাই, তুই বাড়ি যা। যাচ্ছে আমি। কি ব্যাপার বলো তো? ওকে তাড়াবার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছে কেন? না মানে মায়ের ভীষণ অসুখ, সেই খবরটাই ও দিতে এসেছিল। তুই দাঁড়িয়ে আছিস কেন? যাবি তো নাকি? আরে দাঁড়াও। আরে তুমি হঠাৎ এইভাবে ওকে তাড়াতে চাইছো কেন? আমার এই টাকার বান্ডিলের সঙ্গে কোনো
সম্পর্ক নেই তো? জামাই বাবু, তোমাদের হাব ভাব দেখে আমার তো তাই তো মনে হচ্ছে তোমরা মনে হয় কিছু একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছো। দেখি দেখি তোমার ব্যাগটা দেখি। দোহাই তোমার, ওর ব্যাগে কিছু নেই, ওকে যেতে দাও। আরে দেখি 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 দেখি। এই তো দেখি 50,000 টাকার বান্ডিল। এই এও রাস্কেল, তুই আমার টাকা চুরি করেছিস, তোকে আমি পুলিশে দেবো। দোহাই তোমার, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। মায়ের অপারেশনের কাজের জন্যই আমি তোমার আলমারি থেকে ওকে টাকাটা দিয়েছি। বাবারে শয়তান! তুই আমার টাকা চুরি করেছিস? দোহাই বাবু, আমার দিদিকে আপনি মারবেন না। আমার দিদি চুরি করেনি, আমি আপনার টাকা চুরি করেছি। দরকার হলে আপনি আমাকে পুলিশে দিন। হ্যাঁ তাই দিলাম, কিন্তু তুমি আমার স্ত্রী ভাই, এই কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার এই বাড়িতে আমার ক্ষমা না করে কথা তুমি মনে রেখো। দিদি রে, আজ আমার জন্য তোকে এত লাঞ্ছনা সহ্য করতে হলো, তুই আমাকে ক্ষমা কর দিদি। মোহন, সত্যিই কি তুই আসবি না ভাই? না রে দিদি না, তবে যদি কোনোদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়াবার যোগ্যতা অর্জন করতে পারি, সেই দিন আমি এই বাড়িতে আসবো। নইলে জানবি এটাই আমার শেষ আশা। মোহন ভাই, মোহন ভাই, মোহন ভাই, মোহন ভাই, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। কাকিমা, কি হয়েছে বিজন? কি হয়েছে বিজন দা? কাকিমা মারা গেছে। বিধিরে, বিধিরে, চির দুঃখিনী মা তোমাদের চলে গেছে চিরতরে। চির দুঃখিনী মা তোমাদের চলে গেছে চিরতরে। মামা বলে যতই ডাকো, মামা বলে যতই ডাকো, আসবে না আর ফিরে, আসবে না আর ফিরে। চির দুঃখিনী মা তোমাদের চলে গেছে চিরতরে। মামা বলে যতই ডাকো, মামা বলে যতই ডাকো, আসবে না আর ফিরে, আসবে না